গল্প শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলছি। সেটা হলো যে তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে তাসনোভা বাংলা অডিও বুকস, যেটা আমার আরেকটা চ্যানেল আর কি, সেখানে আমি কেন একদিন ধরে গল্প দেই নাই। অলরেডি আমার আলাদিনের একটা পর্ব এসেছে, দেন হচ্ছে মির্জা শাহান মুগ্ধের 2টা পর্ব এসেছে, বাট আমি কেন দিচ্ছি না? অবভিয়াসলি কিছু সমস্যা আছে যেই কারণে আমি দিচ্ছি না। আমি যখনই গল্প দিব না তার মানে আপনারা ভাবে নেবেন এর মধ্যে সিরিয়াস কোনো একটা কাহিনী আছে। তো আজকে দিনের মধ্যে সব কাহিনী একদম ঠিক হয়ে যাওয়ার কথা। দেখা যাক, যদি ঠিক হয় তাহলে আজকে দিনের মধ্যেই সব গল্প দিয়ে দিব, আর না হলে ইনশাল্লাহ কালকে দিয়ে দিব। উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন শুকনো পাতা নুপুর পায়ে, লিখেছেন আয়শা শেখ রিন, কণ্ঠে আমি তাসনোভা, পর্ব 10। বারিশ ক্ষিপ্ত বাঘের মতো তেড়ে গিয়ে এক সশব্দে ঘুষি বসিয়ে দিল তাওসিনের চোয়ালে। ইউ ফাকিং ইডিয়েট! আমাকে বাধা দেওয়ার সাহস কোথায় পাস তুই? ধাক্কা সামনে সোজা হয়ে দাঁড়ালো তাহসিন। চোয়ালে যন্ত্রণা চেপে রেখে বারিশকে বোঝানোর তীব্র চেষ্টা নিয়ে বলল, ও আপনার নিজের ভাইয়ের ছেলে বারিশ, আর ওকে এখন গুলি করলে সোজা খুনের মামলা আসবে আপনার নামে। তাছাড়া আপনারা দুজনে এখন আহত, ঝিলমিলের চিকিৎসা আর ওকে নিয়ে বাড়ি ফেরাটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার। ঝিলমিল নামটা কানে পৌঁছানো মাত্রই কণিকের জন্য শান্ত হলো বারিশ। পেছনে তাকালো সে। ঝিলমিল তখনও আতঙ্কে হিম হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। বুকটা দ্রুতগতিতে ওঠানামা করছে এখনও। বারিশ রিভলভার নামিয়ে জলদি তার কাছে এগিয়ে গেল। কাছে আসতেও খেয়াল করলো চিলমিলের মাথা আর ঠোঁটের কোণে জমাট পাতা রক্তের কালচে দাগ। বারিশ ধীরে সুস্থে এগিয়ে গিয়ে নিজের বুড়ো আঙ্গুলের নরম ছোঁয়ায় ঝিলমিলের ঠোঁট বেয়ে পড়া রক্তটুকু হাতে করে মুছে দিল। ঝিলমিল নিষ্প্রাণ চোখে বারিশের দিকে তাকিয়ে আছে। হঠাৎই তার নজর গেল বারিশের কপালের দিকে। সেখান থেকে রক্ত গড়িয়ে পড়েছে কানের পাশ দিয়ে। ঝিলমিলের যন্ত্রের মতো হাত বাড়িয়ে নিজের ওড়না ছেঁড়া অংশ দিয়ে বারিশের কপালে ক্ষত স্থানটা শক্ত করে বেঁধে দিল। তাহসিন ততক্ষণে মেহরাজকে ফোন করে ডেকে পাঠিয়েছে। সেখান থেকে দ্রুত হাসপাতালে যাচ্ছে তারা। চলন্ত গাড়িতে মেহরাজ স্টিয়ারিংয়ে হুইল শক্ত করে ধরে আছে। তার পাশে সামনের সিটে বসে আছে তাওসিন, আর পেছনের সিটে বারিশ ও ঝিলমিল। ঝিলমিল বারিশের বুকে মাথা রেখে অঘরে ঘুমাচ্ছে। গাড়ি চালানোর মাঝে ক্ষোভে গজগজ করছে মেহরাজ। জারিফকে আমি ছাড়বো না, ওর এত বড় স্পর্ধা হয় কি করে? তুই ওকে মেরে শেষ করে দিলি না কেন বারিশ? নিজের ভাইয়ের ছেলে বলে ছাড় দিলি? ঝিলমিলে তো আমার ভাইয়ের মেয়ে। জারিফের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব যা করতে হয় আমি যাব। তখন থেকে মেহেরাজের খুব উপড়ে পড়েছে মুখে, তবে বারিশ পাওয়া তাওসিন কারো মুখে কোনো জবাব নেই। পেছনে সিটে থাকা বারিশ স্লিপলেস কালো একটা শার্ট আঁকড়ে ঝিলমিলের ওপরে একটু পরপর শিউরে উঠেছে। মারাত্মক কোনো দুঃস্বপ্ন যেন তাড়া করে ফিরেছে তাকে। বারিশ কেবল এক হাতে ওকে নিজের বুকের সাথে আরও নিবিড়ভাবে আগলে নিচ্ছে, যেন দুনিয়ার কোনো আঁচ তার উপরে না পড়ে। হঠাৎ করে আতঙ্কে চমকে উঠে মৃদু আওয়াজে চিৎকার করে উঠল ঝিলমিল। ধরপড় করে সোজা হয়ে সে চোখ মেলে তাকাতেই দেখল সামনে বারিশের সেই চিরচেনা রূপ। চোখের হ্যাজলমনির রং দুটো উদ্বিগ্নে সামান্য বড় হয়ে আছে। ঝিলমিলকে সামনে নিয়ে নিচু স্বরে বারিশ শোধালো, কি হয়েছে? ঝিলমিলের বাদ ভাঙা কান্না আবারও নতুন করে উপচে পড়ল। ঠোঁট ভেঙে ফুপিয়ে বলে উঠল, ও ওরা ওরা বারিশ থামিয়ে দিল তাকে। হাত বাড়িয়ে ঝিলমিলের গাল ভেজা দুটো ছুঁয়ে বলল, কিচ্ছু করেনি ওরা। ওসব নোংরা স্মৃতি মন থেকে ঝেড়ে ফেলো। দেখো তুমি এখন একদম আমার বুকে আছো। আপনি না এলে আমি আসতাম, পৃথিবী উল্টে গেলেও আসতাম। না এলে বলতে কোনো শব্দ নেই আমার অভিধানে। আপনি এতটা আঘাত পেলেন কি করে? বারিশ যতবার সামনে থাকা তাওসিনের দিকে তাকালো বলল, যাবার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল। ঝিলমিল ততক্ষণ কিছু নিস্তব্ধ চোখে তাকিয়ে থাকলো মানুষটার দিকে। এই মুহূর্তে আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না ওর। স্বামীর টি শার্টটা ভালোভাবে চেপে ধরে সে আবার চোখ বন্ধ করে ফেলে। মেহরাজ এখনও ক্ষোভ ছাড়তে ব্যস্ত, সেগুলো দাঁত চেপে শুনছে তাওসিন। গত রাতে হাসপাতাল থেকে সকালে বাসায় ফিরেছে দুজন। ঝিলমিলকে মেহরাজ চৌধুরী বিলাতে নিয়ে যেতে কিন্তু বারিশ রাজি হয়নি। ঝিলমিল মানসিক এবং শারীরিকভাবে পুরোপুরি ট্রমাটাইজড হয়ে পড়েছে। বিছানার এক কোণে চুপচাপ জড়সড় হয়ে বসে আছে সেখান থেকে। মনে থেকে কিছুই মুছতে পারছে না গত রাতের সেই বিভীষিকাময় মুহূর্তগুলো। যদি সময় মতো বারিশ না পৌঁছাতো, যদি কয়েকটা মিনিট দেরি হয়ে যেত, এই একটা চিন্তা ওর মাথার রগগুলোকে যেন ছিঁড়ে ফেলতে চাইছে। মেয়েটা দুনিয়ার সমস্ত ঝড়ের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে শক্ত থাকতে পারলেও নিজের আত্মসম্মান আর ইজ্জতের জায়গায় এসে তারা বড্ড অসহায়, বড্ড ভঙ্গুর। ঝিলমিল চোখ বুঝলেই যেন স্পষ্ট শুনতে পাচ্ছে নিজের জামা ছেঁড়া সেই পৈশাচিক শব্দটা। জারিপে সেই বিষাক্ত স্পর্শ, বন্ধুদের বিকৃতি হাসি আর শকুনের মতো চোখগুলো ওর পুরো অস্তিত্বকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। একটু দেরি হলেই যে কি অপূরণীয় ক্ষতি হয়ে যেতে পারত, সেই কুৎসিত ভাবনাটা ওকে মানসিকভাবে তিলে তিলে পিষে মারছে। সারাটা রাত এক ফোঁটাও ঘুম হয়নি ঝিলমিলের। বারিশও এক পলকের জন্য ঘুমায়নি।
আমি তোমার সামনে কোন মুখে আসবো? আমার ছেলে যে এমন একটা জঘন্য কাজ করতে পারে তা কল্পনা করতেও আমার ভয় হচ্ছে। ঝিলমিলের দিকে তাকিয়ে বাষ্পরুদ্ধ কণ্ঠে কথাগুলো বলল শিউলি বেগম। তার দু চোখে বেয়ে অনবরত জল গড়িয়ে পড়েছে। রুমে এখন চলচল শেহরিয়ার, শিউলি বেগম আর বারিশের রুমের এক কোণে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। হাত দুই পকেটে গুজে তীব্র আক্রোশ চেপে রাখার চেষ্টা করেছে। হাসপাতাল থেকে বাসায় এসেই ঘরদোর তছনছ করে ভাঙচুর শুরু করেছে বারিশ। আর এর মূল কারণ ছিল ওর মা। সবকিছু জেনেও ঝর্ণা বেগম উল্টো ঝিলমিলকেই সবকিছুর জন্য দোষী সাব্যস্ত করেছে। ঝিলমিল নাকি ইচ্ছে করে তার নিষ্পাপ নাতিকে ফাঁসানোর পায়তারা করেছে। অবশ্য তার এই অন্ধবিশ্বাসের পেছনে যথেষ্ট কারণ ছিল। গত রাতের সেই ঘটনার পর জারিফ সোজা হাসপাতালে ভর্তি হয়ে ভিডিও কল দিয়ে তাদেরকে ফোন করে কাঁদো কাঁদো গলায় অভিযোগ জানায় ঝিলমিল আর বারিশ মিলে নাকি তাকে এই রক্ত সংক্রান্ত অবস্থায় ফেলেছে। রক্তে ভেসে যাওয়া নাতির এমন জখম অবস্থা দেখে দাদিও অন্ধের মতো নাতির সাজানো মিথ্যাটাই বিশ্বাস করে বসে আছেন। এমনকি আজ সকালে যখন বাড়ির ঝিলমিলকে নিয়ে বাসায় ঢুকেছিল, তখন দরজাতেই দাঁতে দাঁত চেপে ঝর্ণা বেগম গর্জে উঠলেন, এই মেয়েকে আবার এই বাসা নিয়ে আসছো কেন তরঙ্গ? আর একটু হলেই তো আমার জারিফকে মেরে ফেলতো। মায়ের এমন বিষাক্ত কথা শুনে মেজাজ ধরে রাখতে পারেনি বারিশ। সে নিজের বাবা চঞ্চল শেহরিয়ারের দিকে তাকিয়ে চিৎকার করে কাল রাতের সবকিছু খুলে বলেছিল। কিন্তু এত কিছু পরেও ঝর্ণা বেগমের মনের অন্ধবিশ্বাস বিন্দু মাত্রও টলানো যায়নি। তিনি উল্টো ঝিলমিলের চরিত্র নিয়ে আঙ্গুল তুলতে থাকেন। ব্যাস, বারিশের ভেতরে যে রূপটা চেপেছিল তা নিমিষেই বেরিয়ে আসে। চোখের সামনে যা পেয়েছিল, ফুলদানি, কাচের শোপিস, টেবিল, সব সশব্দে ছুঁড়ে মেরে আছড়ে ভেঙে চুরমার করে দিয়েছে সে। মায়ের গায়ে তো আর হাত তোলা চায় না, তাই সব রাগটা ওভাবেই ফেলাচ্ছিল। পুরো ঘর জুড়ে এখন কাচের টুকরো আর ধ্বংসস্তূপে ছড়িয়ে ছিটিয়ে আছে। চঞ্চল শেহরিয়ার আর শিউলি বেগম থামানোর পর এখন সে সাময়িকভাবে কিছুটা শান্ত হয়ে এক কোণায় দাঁড়িয়ে আছে বটে, তবে ওর চোখের সেই হিংস্র আগুনে বিন্দুমাত্র ভাঁজা পড়েনি। জারিফকে নিজ হাতে উপযুক্ত শাস্তি না দেওয়া পর্যন্ত বারিশের ভিতরে চলতে থাকা এই আক্রোশের আগুন কিছুতেই নেভাবে না। ফরহাদ সাহেব আর ঝর্ণা বেগম এখন হাসপাতালে জারিফের কাছে আছে। ঝর্ণা বেগম ধারণা করতে পেরেছিল জারিফ কোনো অঘটন করবে, তবে সেটা এতটা জঘন্য হবে সেটা ভাবতে পারেনি। ফরহাদ সাহেব আপাতত ছেলেকে সুস্থ করে তারপর আইনি ব্যবস্থা নেবে। লাগবে না তার এমন সন্তান। আপনার ছেলে সাহস কী করে হয় আমার মেয়েকে কাজের লোক বানিয়ে রাখার? কোন সাহসে আমার মেয়েকে দিয়ে রান্না করাই সে? আপনি বা এসব কী করে হতে দিলেন? দেখেননি আপনি আমি আমার মেয়েকে কীভাবে মানুষ করেছি? কোথায় আমার মেয়ে? ঝিলমিল, ঝিলমিল। কেপা বাঘের মতো বাক্যগুলো ছুড়ে দিলেন চঞ্চল সাহেবের উদ্দেশ্যে। ঝিলমিলকে নিয়ে আসা হয়েছে শুনেই চলে এসেছে আলতাফ চৌধুরী, তার সঙ্গে রয়েছে মেহেরাজ দিঘি, নূরজাহান চৌধুরী, তাহসিন আর ইরানও আছে। ইরান ঝিলমিলের খবর শুনে তার বর্তমান অবস্থা জানতে চৌধুরী বাড়িতে এসেছিল। তখন সবার সঙ্গে সে এখানে চলে আসে। দিঘি আর মেহেরাজও খেপে গিয়েছে। ঝিলমিল তো তাদের আদরের ভাইজি, তাকে দিয়ে বাড়ির কোন সাহসে এসব কাজ করাবে, যেখানে বাড়িতে এতগুলো কাজের লোক আছে? আর ঝিলমিলি বা কেন এসব লুকিয়ে যাচ্ছে? বাবার কণ্ঠ পেয়ে বের হয়ে আসে ঝিলমিল। নিচে নিচে পরিবারকে সকলকে দেখে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। মাথায় এখনও ব্যান্ডেজ করা মেয়েটার। বারিশ গিয়েছিল দুপুরে খাবার কিনতে, মাত্রই এলো সে। তার কপালেও ব্যান্ডেজ। এই তো বেয়াদবটা, এই বেয়াদব! তোর চাকরগিরি করার জন্য আমার মেয়েকে এখানে পাঠিয়েছি? অন্ধ নাকি তুই? দেখিসনি ছোটবেলা থেকে মেয়েটাকে আমরা কত আদর ভালোবাসায় রাজকন্যার মতো বড় করেছি। বারিশকে সামনে দেখে রাগে ক্ষোভে ছুটে গিয়ে গর্জে উঠলেন আলতাফ চৌধুরী। দেখি ঘৃণা ভরা চোখে বারিশকে মেপে নিয়ে তীব্র তীক্ষ্ণ কণ্ঠে বলল, তোমাকে আমি যথেষ্ট ম্যাচিউর আর স্মার্ট একজন পুরুষ মনে করেছিলাম বারিশ, আর তোমার আচরণ কিনা এমন অশিক্ষিত ছোট লোকের মতো। হাউ ক্যান সামওয়ান বি দিস কুললেস? আই কান্ট বিলিভ ইউ ডিড দ্যাট। মেহেরাজও নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে এসে তেড়ে এসে চিৎকার করে উঠল, আজ সকালেও আমি তোর উপরে ভরসা করে ওকে এখানে রেখে গিয়েছি, আর গিয়েই শুনি তুই ওকে আরও বেশি অত্যাচার করেছিস। সবার উত্তরে একটা জবাবও দিল না বারিশ। না সে নিজের সাফাই গাইল, আর না চঞ্চল শেহরিয়ার একটা প্রতিবাদ করলেন। চঞ্চল সাহেব বুক ভাঙা অপরাধ বোধে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর বারিশের স্থির দৃষ্টি নিষ্পলকভাবে আটকে রইল এক করে দাঁড়িয়ে থাকা ঝিলমিলের ফ্যাকাশে হয়ে যাওয়া চেহারায়। নূরজাহান চৌধুরী ঝিলমিলের হাত ধরে বললেন, চলো নূরজাহান, তোমাকে আমার ভুল মানুষের হাতে তুলে দিয়েছি। নিজের পরিবারের কথা ভেবে এমন একটা অঘটন ঘটিয়ে ফেললাম। চলো, আর থাকতে হবে না তোমার এখানে। আলতাফ সাহেবও মেয়ের আরেকটা হাত চেপে ধরলেন। চল মা, তোকে আমি এমন কারো হাতে তুলে দেবো যে তোকে রাজরানি করে রাখবে। দাদিমা আর বাবার কথায় ঝিলমিল চোখ তুলে বারিশের দিকে তাকালো। বারিশ এতক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলেও ঝিলমিল তাকাতেই চট করে দৃষ্টি সরিয়ে নিল। সে তো এত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিল জারিফের উপর জেদ করে। বারিশকে স্বামী বলে মেনে নেওয়াটা ছিল সেই জেদের ফসল।
কিন্তু এখন সে কেন থাকবে? জারিফ কাল রাতে তাকে যে শিক্ষাটা দিয়েছে সে কথা ভাবতে গায়ে লোম দাঁড়িয়ে যায়। আর জারিফ যদি সুস্থ হয়ে আবার ওই বাড়িতে ফিরে আসে, না, একই বাড়িতে ওর সাথে থাকা অসম্ভব। কিরে জাহান, যাবি না? মেহেরাজ বলল। ঝিলমিল বারিশের দিকে থেকে চোখ সরিয়ে চঞ্চল সাহেবের দিকে তাকালো। চঞ্চল সাহেব নিচু স্বরে বললেন, চলে যাও মা, আমি আজ তোমায় আটকাবো না। তোমার বাবার জায়গায় আমি হলেও একই কাজ করতাম। মেয়েটা আবারও বারিশের দিকে তাকালো। বারিশ এবার আর দৃষ্টি ফেরালো না, তাকিয়ে রইল ঝিলমিলের দিকে। বেশ কিছুক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে রইল। ঝিলমিলের চোখের চাহনি বারিশ বুঝতে পারলেও ঝিলমিল মানুষটার চোখে ভাষা পড়তে ব্যর্থ হলো বোধহয়। আর কোনো দিকে কথা বাড়ালো না ঝিলমিল, শুধু নীরবে মাথা নেড়ে নিজের বিদায়ের সম্মতিকালীন সায় জানিয়ে দিল। শিউলি বেগম জারিন ঝিলমিলের দিকে এগিয়ে গেল। জারিন কাতর স্বরে বলল, মামনি, তুমি সত্যিই চলে যাবে? তাহলে আমায় নিচেকে নাচকে শেখাবে। শিউলি বেগম শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, বাবা ঝিলমিলকে যেতে দিয়েন না, কথা বলে না হয় সব ঠিক করা যাক, তরঙ্গকে আমি নিজে বুঝিয়ে বলবো। কিন্তু চঞ্চল সাহেব পাথরের মতো অচল, কোনো কিছুই কানে তুললেন না। নিজের ছেলের কৃতকর্মের দায় যেন তাকে বাখারা করে রেখেছে। সে নিজেই তো মেয়েটার উপরে আমার জুলুমে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, অযথায় মেয়েটাকে দিয়ে বাড়তি কাজ করিয়েছে। সকালে নাস্তা বানিয়ে কলেজে গিয়ে আবার কলেজ করে এসে দুবেলা রাখতে হয়েছে। বাকি কাজ তো আছেই, যেখানে এই বাড়িতে প্রতিটা কাজের জন্য একাধিক কাজের লোক রয়েছে। ঝিলমিলকে নিয়ে পা বাড়ালো তার বাবা। বুকের ভেতরটা ঝিলমিলের দূরে দূরে কাঁপছে। চলে যেতে মন চাইছে না, আবার জারিফের বিভীষিকাময় স্মৃতি বিষের মতো তাড়িয়ে দিচ্ছে। দু কদম এগোতেই হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই বারিশ ঝিলমিলের হাতটা শক্ত করে টেনে ধরল। ঝিলমিল চমকে থমকে দাঁড়ালো। বারিশের হাতের উত্তপ্ত স্পর্শে ঝিলমিলের শরীরটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। বেড়ে গেল হৃদস্পন্দন। চোখ তুলে বারিশের তাকাতেই বুকের ওই পাশটাই একটা চিনচিনে ব্যথা অনুভব করল মেয়েটা। মানুষটার চোখের এই গভীরতায় তাকিয়ে নিজেকে অসহায় মনে হলো খুব। তবুও ফিসফিস করে বলল, সারাক্ষণ তো বলতেন আপনার কথা মেনে চলতে না পারলে যেন চলে যাই। আশা করি আজ আটকাবেন না। ঝিলমিল যে বোঝাতে চাচ্ছে সে আর বারিশের কথা মেনে চলতে পারে না, তা বারিশ বুঝে গিয়েছে। যদিও ঝিলমিলের না চোখ মুখের অভিব্যক্তি দেখে আগেই বুঝে গিয়েছে তার থাকার ইচ্ছে নেই। তার এই একটা কথাতেই বারিশের অনমনীয় ধরে রাখা মুঠোটা আস্তে করে ঢিলে হয়ে গেল। হাতটা ছেড়ে দিল বারিশ। অন্য হাতে থাকা খাবারগুলো বিকট শব্দে মেঝেতে ছুঁড়ে ফেলে ধীর পায়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ঝিলমিলও তাদের পরিবারের সাথে বাড়ির বাহিরের দিকে পা বাড়ায়। শিউলি বেগম এবং চঞ্চল সাহেব এবার ঝিলমিলকে বাধা দিতে যেতে চাইল, তবে বারিশের কণ্ঠ পেয়ে থেমে যায়। কেউ আটকাবে না ওকে। আমি আমার জন্য বাধ্য স্ত্রী চাই, কোনো বাবার বাধ্য মেয়ে নয়। পেছন দিকে না করেই বলল বারিশ। বাক্যগুলো কানে আসতেই ঝিলমিলের চলার গতি এক সেকেন্ডের জন্য থমকে গেল। তবে সে আর পেছনে ফিরে তাকালো না, পুনরায় বাবার হাতটা ধরে হাঁটা দিল। সকলেই চলে গেল। বারিশ রুমে গিয়ে শব্দ করে দরজা আটকে দিল। ঘরের ভিতরে পা রাখতেই ওর চোখে ভেসে উঠল চিমির চাহনি আর কথাগুলো। বুকের ভেতরে জমতে থাকা প্রচণ্ড ক্ষোভ সইতে না পেরে বারিশ টেবিলের উপরে রাখা কাচের ফুলদানিটা হাত দিয়ে সজোরে আছাড় মারল দেওয়ালে। বিকট শব্দে ঝনঝন করে ভেঙে ছাতু হয়ে গেল সেটা। শ্বাস প্রশ্বাস প্রচণ্ড দ্রুত আর ভারী। হাতের মুঠো দুটো এত শক্ত করে চেপে ধরল যে হাতের রগগুলো নীল হয়ে ফুলে উঠল। ঝিলমিলের অস্বস্তি আর ঘরের প্রতিটি কোণায় ওর চোখে পেতেছে। ড্রেসিং টেবিলের উপরে রাখা ঝিলমিলের ফেলে যাওয়া চিরুনি, লিপস্টিক আর আলমারি ভর্তি জামা কাপড়। উন্মাতের মতো আলমারিটা হেঁচকা টানে খুলে ফেললো বারিশ। ঝিলমিলের সাজিয়ে রাখা কুর্তি টি শার্ট বের করে সে মেঝেতে ছুঁড়ে ফেলতে লাগলো। কোনোটার উপরে দিয়ে পা মারিয়ে দিল, কোনোটা ছিঁড়ে আবার অবলীলায় কিছুদিন আগে ঝিলমিলকে যে ফোনটা কিনে দিয়েছিল সেটাও ভেঙে ফেললো। অ্যালার্ম করি, বইপত্র, টেবিল ল্যাম্প সামনে যা পেল সব কিছু হেঁচকা টানে মেঝেতে ফেলে তছনছ করে দিতে লাগলো। রক্তবর্ণ চোখ দুটো মিলে ঘরের এক কোণায় দাঁড়িয়ে হাঁপাচ্ছিল। এত কিছু ভস্ম করার পরেও বুকের ভেতরটা আগুনটা কেমন যেন শান্ত হচ্ছিল না। মেঝেতে ছড়িয়ে থাকা লন্ডভন্ড জামা কাপড়গুলোর মধ্যে হঠাৎই একটা বিশেষ শাড়ি বেরিয়ে এলো। গাঢ় মেরুন রঙের একটা শাড়ি। সেদিন শিউলি বেগম কত শখ করে ঝিলমিলকে এই শাড়িটা পরিয়ে বারিশের সামনে নিয়ে এসেছিল। মিষ্টি হেসে বারিশকে উদ্দেশ্য করে বলেছিল, দেখো তো তোমার বাচ্চা বউকে কেমন লাগছে। বারিশ তখন ল্যাপটপে কাজের মধ্যে ডুবেছিল। কথা শুনে বিরক্তি নিয়ে চোখ তুললেও ঝিলমিলকে এই নতুন রূপে দেখতে না চাইতেও কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গিয়েছিল ওর দৃষ্টি। মেহগনি রঙা মেরুন শাড়িতে মেয়েটাকে এক পলক দেখার পর চোখ সরানো আর আসলেই কঠিন ছিল। ওপাশের ঝিলমিলও বারিশের মুখ থেকে দুটো প্রশংসার কথা শোনার জন্য পাগল হয়ে অপেক্ষা করেছিল। কিন্তু শিউলি বেগম তখন আবারও তাগতা দিয়ে বললেন, কি হলো, কিছু বলো।
বারিশ তখন খুব স্বাভাবিক গলায় নিজের মুগ্ধতা লুকিয়ে বলেছিল, ওর চোখে কাজল মানাচ্ছে না। কথাটা শোনা মাত্রই ঝিলমিলের মুখটা কালো হয়ে গিয়েছিল। অভিমানের আগে এক মুহূর্ত না দাঁড়িয়ে রুম ছেড়ে গিয়েছিল সে। মেঝেতে পড়ে থাকা সেই মেরুন শাড়িটার দিকে তাকিয়ে বারিশের রেগে যাওয়া চোখ দুটো যেন কিছুক্ষণের জন্য ঝাপসা হয়ে এলো। সজোরে এক লাথি মেরে শাড়িটা দূরে সরিয়ে দিল। ঘরে তছনছ হওয়া ধ্বংসস্তূপের দিকে আর একবারও না তাকিয়ে রুমের দরজাটা খোলা রেখেই ঝড়ের বেগে বাসা থেকে বের হয়ে গেল বারিশ। সারাদিন আর একবারও বাড়ি ফিরেনি সে। জানিস ঝিলমিল, তাহসিন বিবাহিত, ওর একটা বাচ্চাও আছে। রাতের খাবার খেতে ডাইনিং টেবিলে বসতেই কথাটি বলে উঠল দেখি। টেবিলে তখন তাহসিন আর মেহেরাজও খাচ্ছিল। কথাটা শুনে ঝিলমিল যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে বলল, মজা করো না তো ফুপি, এখন একদম ভালো লাগছে না এসব। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস কর। তাহসিনের দিকে ইশারা করে বলল দেখি। ঝিলমিল তাহসিনের দিকে তাকিয়ে সোজাসুজি শুধালো, আঙ্কেল সত্যিই? তাহসিন তার খাওয়া থামালো, ধীরে সুস্থে মাথা তুলে শান্ত গলায় বলল, হ্যাঁ। এবার ঝিলমিলের চোখ কপালে ওঠার জোগাড়। এটা কিভাবে সম্ভব? ফুপি তো দেখি দীর্ঘ তড়িঘড়ি করে ঝিলমিলে হাত চেপে ধরল। চোখের ইশারায় মেহেরাজের দিকে তাকিয়ে ওকে থামিয়ে দিল। ঝিলমিল তাৎক্ষণিক চুপ হয়ে গেল। তারপর কিছুটা সামনে নিয়ে গলার স্বর বদলে বলল, আচ্ছা, তা আগে কেন বলেননি? আর আপনার ছেলের বয়স কত? আপনার ওয়াইফে বা কোথায়? দেখতে কেমন সে? একেবারে এতগুলো প্রশ্ন ছুড়ে দিল তাহসিন কেবল একটি শব্দই পুরো পরিবেশে হাওয়া বদলে দিল। অবৈধ? কে? আমার বাচ্চা। মেহেরাজ আর চিনমিল প্রায় একসাথে চিৎকার করে উঠল, হোয়াট? দেখে শরীর যেন নিমিষে বরফ হয়ে গেল। তাহসিন এতটা জঘন্য, এতটা নীচ, নড়ার মতো শক্তিটুকু হারিয়ে ফেলল সে। মেহেরাজ এই জঘন্য সত্যটা শুনে তাহসিনকে দুটো কড়া কথা শোনাতে যাবে, ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন আলতাফ চৌধুরী আর নূরজাহান চৌধুরী। কি নিয়ে এত কথা হচ্ছে? হ্যাঁ, আজ আমার ঝিলমিলকে আমি নিজের হাতে খাইয়ে দেব। কত শুকিয়ে গেছে রে আমার মেয়েটা। আলতাফ সাহেব ঝিলমিলের পাশে বসতে বসতে বললেন, তারপর মেহেরাজের দিকে ফিরে তাগদা দিলেন, ওই জারিফটা যেন কোনোভাবেই পার না পায়। হাসপাতাল থেকে সুস্থ হয়ে বের হলে সোজা ওকে লকআপে ঢোকানোর ব্যবস্থা করবি। হ্যাঁ, তুমি এসব নিয়ে একদম ভেবো না। আলতাফ সাহেব প্লেটে ভাত মাখিয়ে যত্ন করে এক লোকমা ঝিলমিলের দিকে তুলে ধরলেন। ঝিলমিলও আলতো করে মুখ খুলল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই বুকের ভেতরটা হঠাৎই মুচড়ে উঠল তার। এখন তো রাত। দুপুরে শাহরিয়ার বাড়ি থেকে চলে এসেছে সে। সারাদিন নানা ঝামেলার মাঝে সে লোকটার কথা খুব একটা মনে পড়েনি, কিন্তু রাত হতেই যেন অতীতগুলো ঘিরে ধরল। প্রতিদিন রাতে সেই তো লোকটাকে খাইয়ে দিত। ঝিলমিল হাত দিয়ে না খাইয়ে দিলেও লোকটা তো জেদ করেই খেতই না। আজ রাতে কি করেছে মানুষটা? অবচেতনেই ভাবছে, লোকটা কি আদৌতে রাতে কিছু খেয়েছে নাকি না খেয়ে আছে? কি হলো মা, খাবার মুখে নিচ্ছ না কেন? বাবাটাকে চমকে তার দিকে তাকালো ঝিলমিল। জোর করে খাবারটা মুখে নিল, কিন্তু একবার দুবার চিবিয়ে গিলে ফেলেই বলল, আর খাবো না বাবা, একদম খিদে নেই। কথাটা বলেই সে টেবিল ছেড়ে উঠে নিজের রুমে চলে গেল। নূরজাহান চৌধুরী একবার ঝিলমিলের যাওয়ার দিকে তাকালেন। ঠোঁটের কোণে হালকা কেমন এক রহস্যময়ী হাসি ফুটে উঠল তার। পরিবারের সবাই ঝিলমিলের আচরণে অবাক হলেও দিঘি তখনও নিষ্প্রভ হয়ে বসে আছে। চামচটা খাবারের মধ্যে গেঁথে দিয়ে সে থম মেরে রইল। কিছুক্ষণ পর সেও টেবিল ছেড়ে নীরবে উঠে চলে গেল। রুমে এসে দেখি উন্মাদের মতো পেন্সিলে আঁকা স্কেচগুলো ছিঁড়তে শুরু করলো। এগুলো সব তাহসিনের ছবি। কোনোটাই তাহসিনের নিখুঁত দুটো চোখ, কোনোটাই ঠোঁট, আবার কোনোটাই ওর পুরো অবয়ব। কত রাত জেগে আবেগ দিয়ে ছবিগুলো এঁকেছিল সে, কিন্তু আজকের পর এই কোনো স্মৃতি রেখে দেওয়ার মতো কোনো মানেই হয় না। সে তাহসিনের প্রেমে পড়েছিল তার ইনোসেন্ট চেহারা দেখে, কিন্তু সে তো তার কল্পনার চেয়েও জঘন্য। সে এই রাতেই বাসা থেকে বের হয়ে গেল। অন্যদিকে চিনমিল তার পুরো রুমের জানালায় দাঁড়িয়ে দৃষ্টি তার ঠিক পাশের বাড়ির জানালার রুমের দিকে। বারিশের রুম সেটা। পুরো রুমটা অন্ধকারে ডুবে আছে, কিছুই দেখা যাচ্ছে না সেখানে। ঝিলমিলের বুকের ভেতরটা অজানা একটা অস্থিরতায় মোচড় দিয়ে উঠল। রাত যত বাড়ছে সেই অন্ধকারে জানালার দিকে তাকিয়ে ওর নিঃশ্বাস যেন ততই ভারী হয়ে আসছে। গাড়িটা দাঁড়িয়ে আছে শহরের এক নির্জন আলো আধারিতে ঘেরা ফ্লাইওভারের ওপরে। গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে বারিশ। রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে দূরের নিঝুম শহরটার দিকে। পরনের শার্টের উপরে দুটো বোতাম খোলা, হাত দুটো কোনোই পর্যন্ত কোটানো। বুনো বাতাসের সাথে সাথে ওর এলোমেলো চুলগুলো কপালে এসে পড়েছে। ড্রাইভিং সিটের দরজা খোলা, আর ভেতর থেকে খুব ধীরালয়ে বেজে চলেছে একটি হিন্দি গান। হাতে অর্ধেক জ্বলে যাওয়া সিগারেট, ধূসর ধোঁয়াগুলো বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। গাড়ির ড্যাশবোর্ডে ওভাবেই পড়ে আছে ওর সাইলেন্ট থাকা ফোনটা। স্ক্রিনে বারবার শিউলি বেগমের কল ভেসে উঠে আবার নিভে যাচ্ছে।
কিন্তু বারিশের সেদিকে কোনো খেয়ালই নেই। সিগারেটটা শেষে একটা টান মেরে সেটাকে পায়ের নিচে পিষে ফেলল বারিশ। ওর মস্তিষ্ক বারবার কাচের মতো বিঁধেছে ঝিলমিলের সেই শীতল কণ্ঠ। আশা করছি আজ আর আটকাবেন না। বারিশের ঠোঁটে কোণে এক চিলতে কঠিন বরফের মতো ঠান্ডা ও বিষাক্ত হাসি ফুটে উঠল। অন্ধকার চোখ দুটো ছোট ছোট করে নিজের আনমনেই বলে উঠল, আই ওয়াজ অ্যালোন, আই এম অ্যালোন অ্যান্ড আই হ্যাভ এনাফ ফর মাই সেলফ, নো ওয়ান ক্যান হ্যান্ডেল মি, নো ওয়ান। অবিবাহিত বাচ্চারা তোমরা কি বুঝলা বলো? শোনো, নিজের ফ্যামিলির জন্যই কিন্তু নিজের সংসারটা নষ্ট হয়ে যায়। এই যে দেখো, ঝিলমিলকে তার ফ্যামিলির সবাই নিয়ে চলে আসলো, অথচ ঝিলমিল কি করেছে? তার হাজবেন্ডকে 3 বেলা রান্না করে খাইয়েছে এবং সে নিজে খেয়েছে। এখানে কি কাজের লোক হয়ে গেল নিজের হাজবেন্ডকে রান্না করে খাওয়া? আচ্ছা যাই হোক, ও যদি জয়েন্ট ফ্যামিলিতে না থাকতো, ও যদি একা বারিশের সাথে সংসার করতো, তাহলে কি ওকে রান্না করে খাওয়াইতে হতো না? কাজের লোকের হাতের রান্না কয়দিন খাবে, কয়দিন ভালো লাগবে? এটা বুঝছো? এখান থেকে তোমাদেরকে একটা শিক্ষা নেওয়া উচিত যে নিজের সংসারে কখনো নিজের বাপের বাড়ির মানুষকে ইনভলভ করতে দিবে না, কখনোই না। আমার মা যদি আমাকে কিছু বলে আমি সাথে সাথে বলি, শাট আপ, আমার সংসার আমি বুঝবো। সেখানে তুমি তোমার কাছ থেকে আমি অ্যাডভাইস নিব না, কোনো কিছু নিব না, কিচ্ছু না। আমি ভালো আছি, আমার হাজব্যান্ড আমাকে ভালো রাখছে, আমি আত্মসম্মানে আছি, তাকে আমি সম্মান করি, সে আমাকে সুখে রাখছে, আমি তাকে সুখে রাখি, দ্যাটস এনাফ। সো এখান থেকে তোমাদের অনেক কিছু শিক্ষা পাওয়া উচিত যে নিজের সংসারে কখনোই ফ্যামিলির কাউকে ইনভলভ হতে দিবে না।